সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের দূরপাঠ। দূরপাঠ দূরশিক্ষণমূলক অনুষ্ঠান। ঘরে বসে বিষয়ভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্যই আমাদের এই আয়োজন। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স ফটোগ্রাফি, আর আজকের বিষয় নেচার ফটোগ্রাফি। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন শহীদুল আলম, পরিচালক দৃক। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 8332509 8332754 এই নাম্বারে। আমি আবারও বলছি 8332509 8332754 এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। ভালো লাগছে এসে। জি, আজকে তো আমাদের বিষয় হচ্ছে নেচার ফটোগ্রাফি। তো অন্যান্য ফটোগ্রাফির সাথে নেচার ফটোগ্রাফির পার্থক্যটা কোথায়, শুরুতে যদি এটা একটু বলি। আমাদের দেশের ক্ষেত্রে প্রধান পার্থক্য বোধহয় চর্চার দিক থেকে, কারণ অন্যান্য দেশে নেচার ফটোগ্রাফি তুলনামূলকভাবে অনেক বেশি ব্যাপ্তি পেয়েছে, অনেকে করে, পেশাজীবী হিসাবে নেয়। আমাদের এখানে নিশ্চয়ই যারা ছবি তোলে, শখ করে ছবি তোলে, তারা তো তোলেই, কিন্তু পেশাজীবী আকারে এটাকে আলাদাভাবে খুব বেশি লোকজন নেয়নি। কেউ কেউ নিয়েছেন। প্রয়াত নওয়াজিশ আহমেদ সাহেব, উনি নিজে বটানিস্ট ছিলেন, উনি কাজ করতেন। তার সাথে আলী জাকের সাহেব এখনো কাজ করেন, ফুলের ছবি তোলেন, অন্যান্য জিনিসের ছবি তোলেন। একসময় আমানুল হক অসাধারণ কাজ করেছেন, এবং সেই অর্থে আমাদের নেচার ফটোগ্রাফির ক্ষেত্রে ঠিক না, ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখেছেন। এস বড়ুয়া সাহেব, উনি পাখির ছবি তুলেছেন। পাখি অবশ্য এখনো অনেকেই তোলে। আমাদের দেশে এখন বার্ড ক্লাব আছে, বার্ড ফটোগ্রাফির ব্যাপারে বেশ অনেকে উৎসাহী। তবে এটা সেরকম ভাবে আমাদের দেশে ব্যাপ্তি পায়নি। অন্যান্য ক্ষেত্রে যেরকম হয়েছে, ফটো জার্নালিজমের ক্ষেত্রে, ডকুমেন্টারি ক্ষেত্রে। আর আরেকটা ভিন্নতা রয়েছে কারিগরিকে বাইরে, যেটা বলছি, যেটা ডকুমেন্টারি ফটোগ্রাফির দিক থেকে বা অন্যান্য ফটোগ্রাফির জায়গায় বিষয়বস্তুটা তুলনামূলকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, পায়। কি ঘটছে, কেন ঘটছে, সেগুলি নিয়ে আমরা অনেক বেশি ভাবি। প্রকৃতির আলোকচিত্রের ক্ষেত্রে সেটা অবশ্যই সত্য, কিন্তু এখানে সেই নান্দনিক দিকটা তুলনামূলকভাবে অনেক বেশি জোর পায়। ছবিটা কত সুন্দর, ছবির মাধুর্যটা কতটা, দেখতে কেমন লাগে, আমাদের চোখে কতটা আকৃষ্ট করে, সেটা তুলনামূলকভাবে অনেক বেশি জায়গা নেয়। আচ্ছা আচ্ছা, আমরা কি কিছু ছবি দেখব? হ্যাঁ, সেটাই আমার মনে হয়, সেটাই মজা হবে, কারণ ছবি দিয়েই তো কথা বলা। ছবি দেখে কথা বলি। তো আমি কয়েকজন আলোকচিত্রীর কাজ দেখাবো। তার মধ্যে একজন ফ্রান্স ল্যান্টিং, অত্যন্ত বিখ্যাত আলোকচিত্রী, ন্যাশনাল জিওগ্রাফিকের অনেক কাজ করেন। তার কিছু কাজ আছে, অ্যান্সেল অ্যাডামস এর কিছু কাজ আছে, তার বাইরে অন্যান্য কয়েকজনের কাজ আছে। কিন্তু আমরা প্রথম যেই ছবিটা আছে সেটাই যদি যাই, একটা জলহস্তির ছবি। আমরা তো দেখে থাকতেই পারি, কিন্তু দেখবেন কোন জায়গা থেকে তোলা, একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে তোলা, চোখগুলি কিরকম, আলো পাশ থেকে কিভাবে আসছে, এবং পেছন বাইরের মধ্যে থেকে এটা এক অর্থে এমন জানি এটা ভেসে উঠছে, সেই ওই স্কটল্যান্ডের লকনেস মনস্টারের মতনই কি জানি একটা ভুতুরে ভুতুরে ভাব হয়তো আছে, এবং খুব সুন্দর একটা আলো দেখতে পাচ্ছি আমরা ছবিটার মধ্যে। এটা ভালো কথা বলেছেন, কারণ আগেই বলেছিলাম যে নেচার ফটোগ্রাফির ক্ষেত্রে নান্দনিক দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। প্রযুক্তির দিক থেকে বিশেষ কিছু যন্ত্রপাতি দরকার হয়, শার্পনেস সাধারণ ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়, লেন্স, বিশেষ কিছু লেন্স দরকার, যেগুলি ছাড়া কিছু কিছু ছবি তো তোলাই যায় না। আবার এই ধরনের ছবির জন্য অনেক প্রস্তুতি লাগে, অনেক ধৈর্য লাগে, বসে থাকতে লাগে, তারপরে না পাওয়ার ব্যর্থতার হজম করার ক্ষমতাও লাগে। তবে চলেন আরো দু একটা ছবি দেখি, তারপরে সেটা আসি। এইটা সেই গরিলাদের ছবি, কিন্তু দেখেন এক অর্থে মানুষের ছবির মতনই, এবং যারা সেরকম প্রকৃতির ছবি ভালো তোলেন তারা কিন্তু ওই
আমাদের জীবনের সাথে যেই জন্তু জানোয়ারের যে মিলগুলি রাখা সম্ভব সেগুলি রাখেন। আমি এখানে এটাও বলতে চাই যে যেই জিনিসগুলিকে প্রকৃতির আলোকচিত্রীরা বেশি তোলেন, একটা তো ওয়াইল্ড লাইফ ইংরেজিতে বলে, আমাদের জীবজন্তুর ছবি, প্রকৃতির ছবি, নৈসর্গিক দৃশ্য সেগুলি যেমন রয়েছে, আবার কিছু দেখবো আমরা খুব কাছে গিয়ে, খুব একেবারে ভেতরে গিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি যেটাকে বলা হয়, সেই ধরনের জিনিসও করা হয়, যেটা আমরা সাধারণত ভাবে দেখি না আর দেখার কথা ভাবিও না। এবং আমরা ক্যামেরা দিয়ে ছবি তোলার কথা বলা হয়, কিন্তু প্রকৃতির ছবির ক্ষেত্রে, বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফির ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রন মাইক্রোস্কোপে ছবি তোলা হয়। এমনকি একজন খুব বিখ্যাত আলোকচিত্রী রয়েছেন, যেটা একজন গর্ভবতীর মার পেটের ভিতরে বাচ্চা জন্মায়নি, তার ছবি অসাধারণভাবে তুলেছে। সেই ধরনের জিনিসও করা সম্ভব। চলে আরেকটু এগোই। এটা অ্যানসেল অ্যাডামস এর কাজ, অত্যন্ত বিখ্যাত মার্কিনী আলোকচিত্রী। উনি এক অর্থে পিয়ানিস্ট ছিলেন, কনসার্ট পিয়ানিস্ট ছিলেন। তারপরে তিনি আলোকচিত্র জগতে যান এবং তার কাজের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে, বাজনার সাথে ছবির যে মিলটা, সেটা উনি নিয়ে আসছেন। এবং একটা জিনিস এই ছবিতেও কিছুটা ধরা পড়ে, যে আলো ছায়ার যে তারতম্য, সেটা উনি অদ্ভুতভাবে ধরে রাখার, শুধু দক্ষ ছিলেন তাই না, এটা ধরে রাখার একটা পদ্ধতিও উনি আবিষ্কার করেন, জোন সিস্টেম বলে। যেই সিস্টেমে সাদা কালো ছবি তোলার ক্ষেত্রে বহু বছর ধরে আলোকচিত্রীরা সেই পদ্ধতিকে ব্যবহার করেছে। এবং এই আলো ছায়ার যে ভাঁজগুলি, সিস্টেমটার কথা বলেন, জোন সিস্টেম, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, এটা আমি লিখে নিই, তাহলে সেটা ভালো হবে। শিক্ষার্থীরা আমরা একটু বোর্ডে চলে যাব, জোন সিস্টেম কি সেটা একটু দেখার জন্য। ভদ্রলোকের নাম ছিল অ্যানসেল অ্যাডামস। উনি যে জিনিসটা করেন, মূলত যে কোনো জায়গাকে উনি ভাগ করে ফেলেন। আমি সংখ্যার মধ্যে যাচ্ছি না, একটা সবচাইতে ঘন জায়গা আর সবচাইতে সাদা জায়গা, এই দুটো হিসেবে আলাদা করে, তারপরে যে কোনো ছবির সেটা আমি এটা মাঝামাঝি, আমি আঁকতে পারি না খুব একটা, একটা হালকা করে আঁকি, মাঝখানে যেটাকে গ্রে বলে, 18% গ্রে বলে, এটা ছাই রং। একটা ছবির কালো কোথায় থাকবে, ছাই রংটা কোথায় থাকবে, সাদাটা কোথায় থাকবে, এই তিনটা জিনিসকে একেবারে নিখুঁত ভাবে ফাইনাল প্রিন্টে যাতে ওইভাবেই আসে, এটা আনার একটা ব্যবস্থা উনি করেন। এবং এটা করতে গেলে এই এক জায়গা থেকে পরের ধাপ পরের ধাপ পরের ধাপে যাওয়ার জন্য যেই ব্যবধানটা রাখতে হয়, ওটা ছবি তোলার ক্ষেত্রে এবং প্রসেসিং এর ক্ষেত্রে এবং পরিস্ফুটনের ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রেই যাতে সমন্বয় করা যায়, সেটার একটা সিস্টেম বের করেন, যেটাকে বলে জোন সিস্টেম। আমি অত জটিল একটা জিনিসের মধ্যে যাব না, কিন্তু সহজভাবে আমি বোঝাতে চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরেন আপনি একটা নাটক দেখছেন, নাটকের ক্ষেত্রে যার ছবি তোলা হচ্ছে তার উপরে স্পটলাইট পড়ছে, একদম জলজলে আলো, কিন্তু পেছনটা অন্ধকার, কালো একটা অন্ধকারের সামনে একজন দাঁড়িয়ে আছে, তার উপরে আলো পড়ছে। এখন ক্যামেরা কিন্তু বুদ্ধি নেই। আমরা যখন ছবি তুলি, ওরকম একটা জায়গায় যার ছবি তুলছি, আমি হয়তো আপনারই ছবি তুলছি, এখন আপনার ছবি তোলাটাই গুরুত্বপূর্ণ, আমার দরকার, আপনাকে দেখছি, আপনার উপর আলো পড়ছে, কিন্তু ক্যামেরা তো জানে না যে আমি আপনার ছবি তুলছি। সে এত বড় ফ্রেমের মধ্যে বিশাল একটা কালো জায়গা দেখছে, সে মনে করে আরে আলোর তো অভাব, বেশি আলো দেই, এবং ওই কালো জায়গাটাকে উজ্জ্বল করতে গিয়ে আপনাকে একেবারে পুড়িয়ে ফেলে, ঝলসে যায়। আবার উল্টোটাও হতে পারে, যেমন ধরেন একটা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আপনি আপনার পরিবারের কয়েকজনকে নিয়ে সমুদ্রের ধারে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে ছবি তুলতে যাচ্ছেন, সূর্য ডুবছে, দেখে তো খুব সুন্দর লাগছে। সে তো জানে না যে আপনি আপনার প্রিয়জনের ছবি তুলছেন সূর্যকে পেছনে রেখে। সে দেখে অনেক আলো আসছে, সে আলো কমিয়ে দেয়, এবং যার ছবি আপনি তুলছেন সে কালো আসে, হারিয়ে যায়। তো এখন এইগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পদ্ধতি দরকার, জানা দরকার। এবং অ্যানসেল অ্যাডামস এই পদ্ধতিতে যেটা করলেন, যে আপনি যেই জায়গাটাকে গুরুত্ব দিতে চাইছেন
সেই জায়গাটা কতটা সাদা বা কালো হবে সেটা আপনি নিজে নির্ধারণ করবেন, কারণ আপনি তো শিল্পী, আপনি বলবেন যে এটা এরকম থাকবে। সেই জায়গাটাকে আপনি এই জোন সিস্টেমের মধ্যে কোন জায়গায় পড়ে, যদি সাদা জিনিসের আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে সেটা এই মাথায় সাদার দিকে কোন জায়গায় থাকবে আপনি ঠিক করে নিন। সেই অনুযায়ী কালোটা কোথায় থাকবে এবং যদি সেখানে না থাকে সেটাকে নেওয়ার জন্য কি করা দরকার সেটাকে করে, এক অর্থে ফিজিক্সের ক্ষেত্রে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। আমি যে জায়গায় পৌঁছতে চাই এবং যেখানে আছি এই দুটোর কথা ভেবে আমি কিভাবে এখান থেকে ওখানে যেতে পারি সেটার একটা পদ্ধতি আনসেল অ্যাডামস ব্যবহার করেন। আমরা চলেন আবার ছবিতে ফিরে যাই, কিন্তু দেখাই যাচ্ছে যে এইরকম পারদর্শী ছিলেন বলে এই ধরনের জিনিস উনি তুলতে পেরেছেন। এটা আবার একটু অন্য ধরনের জিনিস। আমরা জীবজন্তুর ছবি তো তুলি, কিন্তু এই ক্ষেত্রে এখানে অবশ্যই একটু বলে রাখা দরকার যে স্পোর্টস ফটোগ্রাফি বা প্রেস ফটোগ্রাফির ক্ষেত্রে মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একেবারে ঠিক ওই সময় ছবিটা না পেলে হয় না। আমরা ধরে নেই প্রকৃতির ক্ষেত্রে সেটা অত প্রয়োজন নেই, কারণ যার ছবি তুলি সেটা তো থাকেই ওরকম। কিন্তু এখানে দেখেন ঠিক এই মুহূর্তটা না ধরলে কিন্তু এই ছবির মজাটা আসতো না। এবং এরকম একটা ছবি তুলতে গেলে এই জন্তুর সম্বন্ধে অনেক কিছু জানতে হয়, কখন সে এটা করবে, কিভাবে ইঙ্গিতটা দেবে, আগের থেকেই তার জানা না থাকলে এই মুহূর্তে ধরার জন্য সে প্রস্তুত থাকবে না। সেই অনুযায়ী তার যন্ত্রপাতি দরকার, আলো দরকার, সবকিছু দরকারই, কিন্তু অনেক গবেষণাও দরকার। এবং এই ধরনের কাজের জন্য ফ্রান্স লান্টিং যার কথা বললাম, তিনি এক একটা ছবির পেছনে প্রচুর সময় নিয়ে অনেক গবেষণা করে একটা টিম নিয়ে সেই অনুযায়ী কোন ঋতুতে কোন জায়গায় কোন সময় কোন যন্ত্র নিয়ে তার যেতে হবে সেইভাবেই কাজ করেছে। আবার আনসেল অ্যাডামস এর কাজ এখানেও দেখছেন। এমনি দেখে তো পাথর, এইরকম পাথর আমরা পা হেঁটে পাশ দিয়ে চলে যাই, কিন্তু এই পাথর, এই মেঘ, পেছন থেকে যে আলোর রশ্মিগুলি পড়ছে, একটা আলো আমরা দেখতে পাচ্ছি, মজার জিনিস। কিন্তু আরো দুটো জিনিস আছে যেটা এই প্রকৃতির ছবি তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এখানে আপনি দেখছেন এই সামনের পাথর, দূরের পাহাড় এবং মেঘ। এবং এখানে প্রকৃতির ছবি তোলার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা ছবিকে বলা হয় 2 ডাইমেনশনাল। আপনি এখানে যদি এটাই যদি একটা ছবি হতো, এটার তো সামনে পেছনে কিছু নেই, হ্যাঁ, একটা জায়গায়। কিন্তু আমরা যে জিনিসের ছবি তুলি তার মধ্যে তো সামনে পেছনে আছে। কাজেই প্রকৃতির আলোকচিত্রীরা তাদের একটা চ্যালেঞ্জ থাকে যে এই জিনিসটা, যেটাকে আমরা জেড অ্যাক্সিস বলি, লিখি, এটা ফিজিক্সের ভাষায় আমরা অ্যালজেব্রাতে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরকম দেখি না? হ্যাঁ, কি পড়ছি আমি, উল্টাপাল্টা করে ফেলছি, এক্স এবং ওয়াই। কিন্তু এই দিকেও তো একটা অ্যাক্সিস রয়েছে, এখান থেকে যেটা বেরিয়ে আসছে সেটাকেই বলে জেড অ্যাক্সিস। এবং ওই জায়গাটাকে আনার একটা বিশেষ পদ্ধতি রয়েছে। এই ধরনের জিনিস, যেমন খুব কাছে একটা পাথর, দূরে একটা জিনিস, এবং আস্তে আস্তে এই পাথরগুলি ছোট হচ্ছে, তার থেকে কিন্তু আমি ধারণা পাচ্ছি যে দূরে যে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তো এই জিনিসটা আবার অনেক ভাবে করা, নিশ্চয়ই রেল লাইনের পার্সপেক্টিভ ভালো শব্দ ব্যবহার করেছেন, রেল লাইনের ক্ষেত্রে যে জিনিসগুলি হয়, কিন্তু এটা প্রকৃতির আলোকচিত্রীদের বিভিন্ন ভাবে ব্যবহার করতে হয়। চলেন আরো ছবি দেখি। এটা আবার ফ্রান্স লান্টিং এর ছবি, কিন্তু এটা ফার্ন। এই ফার্ন গাছগুলি সবচাইতে প্রাচীন গাছ। হ্যাঁ, জঙ্গলে এগুলি কিন্তু আমাদের এখানে সাধারণত নিচে থাকে, কিন্তু অ্যামাজন ফরেস্টে সেখানে বিশাল বিশাল ফার্ন গাছ হয় যেগুলি আর সকল গাছের চাইতে উপরে, এবং সেটাই একটা ছায়া তৈরি করে। ওই ধরনের একটা জিনিসে গিয়ে একেবারে ওরকম একটা পরিস্থিতির মধ্যে থেকে কি অনুভূতি, জঙ্গলটাকে কিভাবে দেখা, এবং এগুলি তো অনেক হারিয়ে গেছে। একজন আলোকচিত্রী যার কাজ, যাকে লোকে নেচার ফটোগ্রাফার হিসেবে চেনে না, কিন্তু আমি মনে করি অসাধারণ নেচার ফটোগ্রাফার, সেবাস্টিয়ান সালগাদো বলে একজন ব্রাজিলিয়ান আলোকচিত্রী রয়েছেন। তার আগের দিকের কাজ অনেক ভিন্ন। উনি মানুষের জীবন নিয়ে, শ্রমিকের জীবন নিয়ে খুব অসাধারণ কাজ করেছেন, কিন্তু ইদানিং যে কাজটা করছেন সেটা প্রকৃতি নিয়ে। এবং উনি নিজে ব্রাজিলে প্রায় 50 লক্ষ গাছ লাগিয়েছেন, এবং ব্রাজিলের যে জঙ্গলগুলি হারিয়ে গেছে সেই জঙ্গলগুলিকে পুনরুজ্জীবিত করার একটা চেষ্টা করেছেন। সেই জায়গারই ছবি এখানে। এটা আবার ফ্রান্স লান্টিং এরই কাজ। কিন্তু যেই জিনিসটা মজার, যে আমরা জন্তু জানোয়ারের ছবি তুলি, প্রকৃতির ছবি তুলি, এরাও তো এক অর্থে
জীবজন্তু এবং তাদেরও অনুভূতি রয়েছে। একজন মা এবং একজন বাবা একটা বাচ্চাকে কিভাবে আগলে রাখেন সেটা দেখে এটা কিন্তু আমাদের নিজেদেরই কেউ একজন হতে পারতো। আমরা যখন এক জায়গায় যাচ্ছি, নতুন হাঁটতে শিখছে, তাকে কিভাবে আগলে রাখি এবং সে এক পা হাঁটতে পারলে আমরা কতটা খুশি হই বাবা মা হিসাবে, সেই জিনিসগুলি রয়েছে। পরে আরেকটা ছবি দেখাবো পেঙ্গুইনদেরই, এম্পারার পেঙ্গুইন বলে এগুলিকে, সেটার মধ্যে আরেকটা মজার জিনিস আছে, সেটাও দেখাবো। এটাও আমার কাছে খুব মজার। হাতিকে তো আমরা একভাবে দেখি, হ্যাঁ, কিন্তু নেচার ফটোগ্রাফারদের ওটাও কিন্তু একটা চ্যালেঞ্জ যে আমরা স্বাভাবিক যা দেখি তার বাইরে আমাদের কিভাবে নিয়ে যাওয়া যায়। এবং এটা শুধু প্রকৃতির আলোকচিত্রীদের জন্য না, আমার মনে হয় আলোকচিত্রের ক্ষেত্রেই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। একটা ছবি সার্থক হলো কি না হলো আমরা কিভাবে বুঝি? অনেকগুলি সংজ্ঞা আছে, তার মধ্যে আমি একটা খুব সহজ সংজ্ঞা ব্যবহার করি। সেটা হচ্ছে, যেই জায়গায় দাঁড়িয়ে আমি ছবিটা তুলছি সেই জায়গায় আরেকজন দক্ষ আলোকচিত্রী থাকলে যেই ছবি তুলতো তার থেকে আমার ছবি যদি কোনোভাবে ভিন্ন না হয় তাহলে হয়তো আমি ছবি তুলিনি। কারণ আমি সেই জিনিসও যদি দিলাম তাহলে দর্শককে তো আমি নতুন কিছু দেইনি। সেখানে আরেকজন দাঁড়িয়ে দক্ষ আলোকচিত্রী, তার টেকনিক ভালো, সব ভালো, সেই ছবি তুলেছে, কিন্তু ওই ছবির মধ্যে সে নতুন কিছু বের করে আনেনি, তার নিজের কিছু একটা তার মধ্যে দেয়নি। তো এই আলোকচিত্রী হাতির ছবি তুলেছেন, কিন্তু এই হাতির ছবি আপনি হয়তো আগে খুব একটা দেখেননি। এবং এই পানির মধ্যে পানির এই নীল, তার মধ্যে হাতি যেভাবে যাচ্ছে, এটার উপর একটা বড় সিরিজ রয়েছে, সেটা নিয়ে এখন হয়তো আলোচনা করার সুযোগ নেই। ওই যে যেই কথাটা বলছিলাম একটু আগে, এই পেঙ্গুইনটা এখানে কি করছে বলেন তো দেখি, কি মনে হয়? খুঁজছে। খুব ভালো। কি খুঁজছে? এই বড় পেঙ্গুইনের বাচ্চাটাকে খুঁজছে আমার মনে হচ্ছে। একদম একদম ঠিক কথা। অনেকগুলি বাচ্চা পেঙ্গুইন, তার মধ্যে তার বাচ্চাও রয়েছে। সে তো তার নিজের বাচ্চাকে খুঁজছে। কিভাবে খুঁজছে বলেন তো দেখি? অনেক দূর চলে এসছেন কিন্তু আপনি। ঠোঁট দিয়ে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা কি, পেঙ্গুইনগুলো কিন্তু দেখতে এক। এখানে প্রত্যেকটা পেঙ্গুইনের ডাক ভিন্ন। এবং মার সাথে সে ডাক দিয়ে যেই যোগাযোগ তৈরি করে, পেঙ্গুইনটা মাটা একটা ডাক দেয়, তার বাচ্চা উত্তর দেয়, এবং তার বাচ্চার উত্তর গলার স্বর আর সব পেঙ্গুইনের চাইতে ভিন্ন, এবং সেটা দিয়ে সে চিনতে পায়। কাজে সে একটা ডাক দেয় এবং শুনতে চেষ্টা করে তার বাচ্চাটাকে উত্তর দিল, এবং সেই অনুযায়ী তার বাচ্চাকে খুঁজে বের করতে চেষ্টা করে। খুবই মজার একটা ছবি এটা। আবার ওই পানির তলের ব্যাপার, এটা আমাদের দেশে খুব বেশি হয় না, কারণ আমাদের দেশে সেরকম জলাশয় খুব বেশি নেই এবং স্বচ্ছ জলাশয় সেরকম নেই। এমনকি সেন্ট মার্টিনেও একটু নিচে গেলেই পানিটা ঘোলাটে হয়ে যায়, কাজে এটা করার সুযোগ নেই। কিন্তু আন্ডার ওয়াটার ফটোগ্রাফি কিন্তু খুব মজার জিনিস। এবং আমার একটা মজার ঘটনা মনে আছে, আমি সাউথ চায়না সিতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে গিয়েছি। তো তখন কি একটা কারণে ওই ক্যামেরার একটা বিশেষ বাক্সের মধ্যে নিতে হয় আর কি, যার মধ্যে পানি ঢোকে না। তো আমার ওটার মধ্যে কিছু একটা গন্ডগোল ছিল, পানি ঢুকে গিয়েছিল, এবং নোনা পানি ঢুকলেই ক্যামেরার সাথে সাথে শেষ হয়ে গেছে। এখন এত কষ্ট করে এত দূরে গিয়েছি, বসে আছে আমার ক্যামেরা, বসে আছে, কিছু করার নেই। ভাবলাম ঠিক আছে, ডাইভ তো দেই, অন্তত সাঁতার তো কাটি, সমুদ্রের মধ্যে আছি। তখন একটা খুব মজার জিনিস হলো যে আমি এর আগে যখন নেমেছি, ছবি তুলেছি, তখন তো আমি যা দেখেছি এই ধরনের জিনিস অনেক কিছু দেখেছি, ছবি তুলেছি। যখন আমি ক্যামেরা রেখে দিলাম তখন কিন্তু আমি সমুদ্রকে শোনা শুরু করলাম। হয় কি, একটা অনুভূতি এতই জায়গা নিয়ে নেয় যে অন্যান্য অনুভূতিগুলি কিন্তু বাদ পড়ে যায়। আলোকচিত্রীদের জন্য দেখাটা খুব গুরুত্বপূর্ণ। তখন ওরকম ওই পরিস্থিতির মধ্যে নিজেকে সামাল দিচ্ছি, পিঠে অক্সিজেনের ট্যাঙ্ক, দম নিচ্ছি, সবকিছু মিলিয়ে টিলিয়ে, তখন আর শোনা গেলেও কানে আসেনি। কিন্তু যখন ওই ক্যামেরা ফেলে এসছি তখন এক অর্থে আমি স্বাধীন, এবং তখন শোনা শুরু করলাম সমুদ্রের মধ্যে যে কত রকমের আওয়াজ, কতভাবে সমুদ্র আমার সাথে কথা বলে, সেটা হতে থাকলো। এবং একটা মাছ, এই মাছের দল ঠিক না, আরেকটা মাছ, সে কি এক কারণে আমার সাথে তার একটু ভাব করার ইচ্ছা হয়ে গেল। তো সে আমার সামনে, তখন তো আর ক্যামেরাও নেই, আমার সামনে এসে একটু দূরে থেকে আমার দিকে মুখ রেখে উল্টো দিকে আছে। আমি সামনে গেলে সে পেছনে যায়, আমি পেছনে গেলে সে সামনে আসে, এবং ওই দূরত্ব বজায় রেখে অনেকক্ষণ আমরা একটা
একটা নাচের মতনই হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই একটা ধরনের খেলা। জিনিস কিন্তু খেলা, মজার মজার জিনিস কিছু কিছু হয়, কিন্তু সমুদ্রের তলে না গেলে এই মজাগুলি পাওয়া যায় না। পাওয়া যায় না। এটা একটা ক্যামেলিয়ন, আবার ট্রান্সলান্টিং এর নেওয়া, কিন্তু এখানে রংটা খুব গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায়ও যারা প্রকৃতির ছবি তোলেন, কিসের ছবি তুলছেন, কেন ছবি তুলছেন সেটা ভাবা দরকার। এই ছবির ক্ষেত্রে জন্তুটার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ জন্তুটার রং বদলানোর ক্ষমতা। আচ্ছা আচ্ছা, এবং এই ক্যামেলিও যেই পরিবেশে থাকে সেই রং ধারণ করে। এখানে সবুজ নীলচে একটা ব্যাকগ্রাউন্ডের সামনে সে যখন আছে, ওই রঙের সাথে সে মিলে যেতে চেষ্টা করছে। আরেক জায়গায় গেলে, লাল জায়গায় গেলে সে লাল হয়ে যাবে এবং হারিয়ে যাবে ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে। তো সেই জিনিসটা জানাটা প্রয়োজন। দুটো জিনিস, একটা এই ছবিতে রঙের সাথে মিলে যাচ্ছে সেটা দেখানো দরকার, আবার এটাকেও দেখানো দরকার, কারণ এটা যদি সত্যি হারিয়ে যায় তাহলে তো আর আমাকে দেখানো হলো না। এই দুটোর সমন্বয় একটা রাখার প্রয়োজন আছে। আবার লাঞ্চিং এর কথা, কিন্তু দেখেন আমরা তো বাঘ অনেকভাবে দেখি, এটা কুগার বলে এক ধরনের বাঘই বলবো, বাঘের পরিবারের, বিড়ালের পরিবারের একজন, কিন্তু চোখগুলি দেখেন এবং এরা যে শিকারী সেই জিনিসগুলি কিন্তু এই চোখ দেখেই বোঝা যাচ্ছে। সে যে একেবারে মানে তার শিকারকে একবার চোখে পেলে সেটার যে পালানোর খুব একটা সম্ভাবনা নাই, এটা দেখেই বোধহয় বোঝা যায়। ভিন্ন জায়গায় আছি, এটা অ্যান্টার্কটিকে তোলা, কিন্তু যেই জিনিসটা আমরা তো বরফ, পানি দেখি, বরফ দেখি। এইখানে আবার বলেন তো আরেকটা, এর আগের পরীক্ষা কিন্তু পাশ করেছে, এবারে পরীক্ষাটা দেখি। এই সামনে যে বরফের মতন দেখা যাচ্ছে, কি জিনিসটা? কি দূরে তো বরফ, হ্যাঁ পানির নিচে কি জিনিস এরকম দলা দলা হয়ে আছে, জিনিস ঘটনাটা কি বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, এবার মার্ক পেলেন না, কিন্তু তাও চেষ্টা করে দেখি। এটা হচ্ছে কি, পানির মধ্যে যে বুদবুদ হয়, আচ্ছা আচ্ছা, এতই ঠান্ডা বুদবুদগুলি জমে যায়। আচ্ছা, এবং এইগুলি জমান্ত মানে জমাট বুদবুদ বরফের মধ্যে। আচ্ছা, এই ধরনের জিনিসগুলি ভাবতেই তো অবাক লাগে। সেই জায়গায় গিয়ে এই আলোকচিত্রী, এবং ফ্রান্স লান্টিং আরেকটা খুব মজার জিনিস করেছিলেন অনেক বছর আগে, একটা খুব বিখ্যাত এক্সপিডিশনে অ্যান্টার্কটিকে এক পুরনো আলোকচিত্রী গিয়েছিলেন। তো ওনার সেই যাত্রাকে অনুসারী হিসেবে তিনি একদম ঠিক ওইভাবে যান এবং তার পুরনো ছবিগুলি সাথে রাখেন, এবং এই জায়গাগুলিতে সেই পুরনো ছবিগুলিকে সামনে রেখে নতুন ছবি তৈরি করেন যে এটার সাথে সেটা কেমন ছিল। এবং পৃথিবীতে অনেকভাবে বদলে গেছে। আমরা এখন ক্লাইমেট চেঞ্জের কথা বলি, বায়ুর পরিবর্তন যেখানে হয়েছে, সেখানে পাহাড় হয়তো ওইখানেই আছে, কিন্তু গ্লেশিয়ার গুলি হয়তো নেই, যেখানে বরফ ছিল সেখানে হয়তো পানি। এই পরিবর্তনগুলি আবার ওখানে দেখিয়েছে। আমরা আরো অনেক ছবি দেখবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট বিরতির পর, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। দূরপাঠে চলছে ফটোগ্রাফি, আর আজকে আমরা কথা বলছিলাম নেচার ফটোগ্রাফি নিয়ে। চলে যাচ্ছি ক্লাসে, আমরা যে বিষয়ে ছিলাম, ছবি দেখছিলাম। ও হ্যাঁ, তাই এই ফাঁকে আবার ট্রান্সলান্টিং এরই একটা ছবিতে আসি। আপনি বিরতির সময় একটা মজার জিনিস বলেছিলেন, মনে হচ্ছিল আপনার কাছে যে সবগুলি যেন পোজ করে আছে, ক্যামেরার দিকে তাকিয়ে আছে, মানে হরিণগুলো দেখে তাই মনে হচ্ছে যে ওরাও ছবি তোলার জন্য রেডি, সেলফি নিচ্ছে হয়তো। কিন্তু জিনিসটা গুরুত্বপূর্ণ, কারণ এই চাহনিটা কিন্তু ছবিটাকে আলাদা করেছে। এতগুলি হরিণ সবাই এদিকে একদিকে তাকিয়ে আছে, একই রকম ভাবে দাঁড়িয়ে আছে, এক জায়গায় তাকিয়ে আছে। আবার ছবিটার যদি দেখেন, আকাশের নীল, নিচের ঘাসগুলি শুকনো ঘাস, আবার ঠিক মাঝখানে ওইভাবে ছবিটাকে কিভাবে ভাঁজ করা সেগুলি আছে। আমি ওর মধ্যে এতটা যাচ্ছি না, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কেন এই হরিণগুলি এদিকে তাকিয়ে আছে। তারা কিন্তু আলোকচিত্রীর দিকে তাকিয়ে নেই, এবং আলোকচিত্রীকে তারা খুব একটা পাত্তা দেয় না, তার সাথে খাওয়াটা তাদের জন্য বেশি দরকার। খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে, সেটা হচ্ছে যে ওরা ভয় পেয়েছে, কোনো একটা কারণে একটা বিপদ এসেছে, এবং ওরা বিপদ কোথায় থাকতে পারে সেটার দিকে তাকিয়ে আছে। আলোকচিত্রী সেটা জানে বলে সেই অনুযায়ী নিজেকে এমন অবস্থানে রেখেছে যাতে নাকি হরিণগুলি বিপদের দিকে তাকিয়ে এইভাবে আতঙ্কিত অবস্থায় যখন থাকে সেই ছবিটা পেতে পারে। আবার বললাম না যে গবেষণাটা খুব গুরুত্বপূর্ণ, জানতে হয় কখন কি হয়। এই ধরনের জিনিস, যেমন খেলার মধ্যেও
খেলার এক একটা বিশেষ মুহূর্ত থাকে যেটা যে খেলার ছবি ভালো তোলে সে কিন্তু জানে এবং ঠিক ওই মুহূর্তে ওই জায়গায় ওই সময় ঠিকভাবে সে তুলতে পারে, এরকম ক্ষেত্রেও সেটা। আচ্ছা, নেচার ফটোগ্রাফির মধ্যে এ পর্যন্ত যতগুলো ছবি দেখলাম আমার মনে হয় প্রত্যেকটা ছবির পেছনে একটা গল্প লুকিয়ে থাকে, তো এ বিষয়ে যদি কিছু বলতেন। এটা মজার জিনিস বলেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। এখন গল্প তো অনেক রকমের, এক একটা গল্প হচ্ছে, চলেন না ছবি দেখতে গিয়েই বলি, তাহলে গল্প যেখানে আসবে সেটা নিয়ে বলবো। এটার অন্য একটা বিষয় রয়েছে, আমি ছবির ক্ষেত্রে যেই জিনিসটা বলা হয়নি সেটা হচ্ছে যে আমরা দেখি যখন, আমরা তো চোখের সামনে যা আছে সেটা দেখি, কিন্তু বিশেষ করে প্রকৃতির ছবি তোলার ক্ষেত্রে আপনার উপরে দেখা দরকার, নিচে দেখা দরকার, পানির তলে দেখা দরকার, সেটা আমরা দেখেছি। এবং ছোট্ট খাট্ট অনেক জিনিস, এই ধরনের জিনিস কি আমি হয়তো পাড়া দিয়ে চলে যাই, নজরে পড়ে না, কিন্তু যদি নেমে নিখুঁতভাবে এই জিনিসগুলি দেখি, মজার মজার জিনিস আবিষ্কার করা যায়। কিন্তু আপনার প্রশ্নে আসছি, সেটার জন্য মজার এটা এই ধরনের একটা ছবি, মর্টন ক্রকওয়েল বলে একজন আলোকচিত্রী আছেন, উনি ছবি মেলায় নিয়মিত আসেন। এক অর্থে একটা পোর্ট্রেট, তাই না? মানুষের পোর্ট্রেট যেরকম নাসির আলী মামুন যেমন একজনের ছবি তুলতে গেলে যেভাবে আলো দেন, সেরকম এই নাসির আলী মামুনের কথা যেহেতু আসছে, আমি একটু শিক্ষার্থীদের বলে দিচ্ছি। শিক্ষার্থীরা, আপনারা যদি ফটোগ্রাফি নিয়ে অনেক দূর যেতে চান, আপনার তোলা পোর্ট্রেট ফটোগ্রাফির ছবি পাঠিয়ে দেন 4 মের মধ্যে। আমাদেরকে আপনারা মেইলও করতে পারেন, আমাদের ঠিকানায় তোলা ছবিও পাঠিয়ে দিতে পারেন। আপনার সেই ছবি নিয়ে বিখ্যাত পোর্ট্রেট ফটোগ্রাফার নাসির আলী মামুন সেই ছবি নিয়ে বিশ্লেষণ করবে। ধন্যবাদ। আপনারা তো আমাদের অ্যাড্রেস জানেনই, অ্যাড্রেস আমরা দূরপাঠে শেষে জানিয়ে দিব। মেইল অ্যাড্রেস হচ্ছে durpat@desh.tv। কিন্তু সুন্দর, আপনি নাসির আলী মামুনের সুরটা ধরে ওইদিকে চলে গেল। একটু আগে গল্পের কথা বলছিলেন, এটাও ফ্রান্স লান্টিং এর কাজ, কিন্তু এখানে যেই জিনিসটা গুরুত্বপূর্ণ জানা, যে এই টিয়া পাখিগুলি আপনি যদি ভালো করে দেখেন প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন। হ্যাঁ, কিন্তু যখন এমনি বসে থাকে এগুলি কিন্তু একই রকম দেখায়। কিন্তু এগুলি এই রঙের যে ভিন্নতাটা সেটা পেতে হবে বলে আলোকচিত্রী কি করেছেন, দুটো জিনিস। একটা, তার একটা খুব প্লেন ব্যাকগ্রাউন্ড দরকার ছিল, না হলে এই রংগুলি এভাবে আসবে। এটা এক অর্থে একটা ব্যাকড্রপের মতনই, স্টুডিও ব্যাকড্রপের মতনই। সেটা কি করে পাবেন? একটা জায়গায় কাদা, হ্যাঁ, একেবারে কাদার উপর দিয়ে উড়ে যাবে যখন, আগের থেকে জানেন, সে অনুযায়ী অনেক উপরে একটা জায়গায় গিয়ে উনি বসেছিলেন। এর ভেতর দিয়ে যখন পাখিগুলি যাবে, কাদার উপর দিয়ে যখন যাবে, ওই আমার হাত চলে এসছে মাঝখানে, তখন দেখতে পাবেন তার চাইতে বড় ডানা যখন মেলবে, তখন কিন্তু এত রঙের বাহার সেই জিনিসটা ধরা পড়বে। তো উনি ওই জিনিসটা জানেন এবং ডানা ছড়ালেই সেটা পেতে পারি, অন্য কোনো ভাবে পাওয়া যাবে না। এবং এই ব্যাকগ্রাউন্ড একটা কালার, যে একদম অফ একটা কালার, যেটার মধ্যে কালার গুলো অনেক ফুটবে। আপনি কোর্স করতে করতে অনেক দূর শিখে গেছেন, আমাদের ভাত মেরে দেবেন। কিন্তু সেই এই ধরনের, এবং এই আলোকচিত্রীদের ক্ষেত্রে যেটা আবার মজার, এদের কিন্তু অনেক মজার মজার ইন্টারভিউ রয়েছে, যেখানে এরা একটা ছবির পেছনে কত কিছু করতে হয়েছে, কত ঘটনা গেছে, সেগুলি নিয়ে বলতে হয়। সুযোগ যদি পাই আমরা আরো একটি গল্প নিয়ে হয়তো বলবো। হ্যাঁ, এখানে একটা ভিন্ন জিনিস নিয়ে আমি আলাপ করতে যাচ্ছি। এখানে দুটো ছবি দেখাবো। সেখানে ওই যে আমি বললাম জেড অ্যাক্সিসের কথা, আমরা কিন্তু সামনে এবং দূরে কি আছে সেগুলি বোঝার জন্য আমাদের চিন্তা, আমরা যখন দেখি একভাবে আমরা সেটাকে বিশ্লেষণ করে নিজেরাই বুঝে নেই কোনটা কাছে কোনটা দূরে। তার একটা জিনিস হচ্ছে কালো হওয়া বা না হওয়া। দূরের জিনিস ফ্যাকাশে হয়ে যায়, কাছের জিনিসের কালোটা তীব্র থাকে, এবং সেই জিনিসগুলি আলোকচিত্রী অনেক ক্ষেত্রে ব্যবহার করেন। এখানে যদি দেখেন, এই সামনের পাহাড়, তারপরে আরেক ধাপ, তারপরে আরেক ধাপ, এবং এটা অনেক বেশি দেখা যায় পুরনো চীনা পেন্টিং এ। সেখানে তারা ওই মেঘের ভেতর দিয়ে পাহাড় এবং পাহাড়ের পরে পাহাড় সেটা দেখাচ্ছে, সেটাও দেখাবো। তো এইখানে যদি আরেকবার দেখেন, যে এই ধাপ 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 সারি সারি করে, ওই পার্সপেক্টিভের কথা শুধু না, এই টোনাল ভ্যারিয়েশন যেগুলি, সেটাও কিন্তু আমাকে ইঙ্গিত দেয় যে কত দূরে আমি চলে যাচ্ছি, কালার টোন যেটা। তো সেই জিনিসগুলি আলোকচিত্রীদের ব্যবহার করতে হয়, জানতে হয়, এবং কখন ওই জিনিসটা ধরা পড়বে যাতে ওই মজাটা আসে, সেগুলিও দেখতে লাগে। এটা এর চাইতো আরেকটা আছে, এটা সাদা কালো আছে, কিন্তু যে লাইনটা দেখছেন, বলেন তো এই লাইনটা কি? আকাশে ঝরে পড়ার। হ্যাঁ, তারা ঝরে পড়া ঠিক না, তারা আকাশে যখন থাকে খুব লম্বা এক্সপোজার দিলে
এবং দিতেও হয় কিছু কিছু ক্ষেত্রে তারার ছবি তুলতে গেলে। তারা কিন্তু নড়ে, আকাশটা তো নড়ে, এবং ওই তারা যেভাবে নড়ে সেই জিনিসটা লম্বায়। আরেকটা জিনিস এখানে হয়েছে, পানিটা দেখেন একদম স্তব্ধ একটা পানির মতন। পানি তো কখনো এরকম থাকে না, কিন্তু অনেক লম্বা এক্সপোজার দিলে পানিটা এরকম হয়ে যায়। এবং একজন আলোকচিত্রী রয়েছেন মাইকেল কেনা বলে, তিনি একেবারে পানির ওই জিনিসটাকেই কাজে লাগান। আমি পরে ওই ধরনের ছবি আবার দেখাবো। আকাশের ব্যাপারটা এই যে দেখেন, এই মাইকেল কেনা এই ধরনের ছবি তোলায় খুব পারদর্শী। তো দেখেন খুব সহজ, কয়েকটা পাথর, পানি, পেছনের মেঘ, কিন্তু এমন ভাবে তোলা যে এই পাথরগুলি যেন আলাদা একটা জীবন্ত একটা পাথর বেরিয়ে আসছে এই পানির থেকে, এবং পানিটা মানে মকমলের মতন একটা পানি। হ্যাঁ, এই জিনিসগুলি তোলার জন্য আবার যদি আমরা সময় পাই তাহলে এগুলি প্রযুক্তি কিভাবে তোলা হয় সেগুলি নিয়ে হয়তো একটু আলাপ করব। আমরা ছবি দেখাতে দেখাতে একটু যদি বলি যে একদম নতুন শিক্ষার্থী যারা নেচার ফটোগ্রাফি নিয়ে কাজ করতে চায় তারা কোন জিনিসগুলো বেশি খেয়াল রাখবে ছবি তোলার ক্ষেত্রে? একটা জিনিস তো হচ্ছে প্রচুর ধৈর্য লাগে। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে এটা ভাবার কারণ নেই। কারণ আপনার একটা ছবির পেছনে অনেক দিন হয়তো বসে থাকতে হবে, আলোটা ঠিক আসলো কিনা, সময়টা ঠিক হলো না কিনা, আপনার পেটে ব্যথা, বিরহ বেদনা, পরীক্ষার সামনে অনেক রকমের দুশ্চিন্তা থাকতে পারে, কিন্তু ওই ছবি তোলার সময় ওইগুলি করার কোন, পাখির ছবি তোলার সময় ধৈর্য। আবার আপনি দিনের পর দিন বসে আসুন, সে পাখি হয়তো আসলোই না বা জন্তু হয়তো আসলোই না, তখন একটা জিনিস আমরা ব্যবহার করি, হাইড বলে, একটা তাঁবুর মতন, যেটা জঙ্গলের মধ্যে রাখলে ওটা, ওর মধ্যে গাছপালার মতন জিনিস থাকে। সৈন্যরা যেমন যুদ্ধক্ষেত্রে যেরকম নিজেকে লুকিয়ে রাখে, ওরকম লুকিয়ে রাখতে হয়, এবং ওর মধ্যে চুপচাপ দিনের পর দিন হয়তো বসে থাকতে লাগে। তারপরে কিছু কিছু বিশেষ যন্ত্রপাতি লাগে, বিশেষ করে যারা পাখির ছবি তোলেন তাদের বড় লেন্স লাগে, ট্রাইপড লাগে, কারণ কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ল্যান্ডস্কেপের ছবি তুলতে গেলে ওই জিনিসগুলি লাগে, বিশেষ কিছু ফিল্টার লাগে, সেগুলি সম্বন্ধে জানতে হয়। আরেকটা জিনিসের ব্যাপারে খুব জ্ঞান থাকা লাগে, আলোকচিত্রে অনেক কিছু জানতে হয়। একটা হচ্ছে ডেপথ অফ ফিল্ড, যে সামনে এবং পেছনে কতটা ফোকাসে থাকবে এই জিনিসটা বোঝার খুব ভালো জ্ঞান দরকার, এবং কিভাবে এটা আনা যায়। ওই যে এর আগে যে আমি পাহাড়ের যে ছবিগুলি দেখালাম সেখানে যে জিনিসগুলি, সেটা আবার, আর এই ছবি যদি আপনি দেখেন এখানে দেখবেন যে কুমিরের ছা মাত্র ডিম থেকে বেরোচ্ছে, হ্যাঁ, কিন্তু কুমিরের এই ছার মুখটা যখন স্পষ্ট, দূরের জিনিসগুলি, আশেপাশের জিনিসগুলি কিন্তু অস্পষ্ট, মানে একই রকম নিচের হালকা হয়ে গেছে, মলিন হয়ে গেছে। সেই অস্পষ্টতা গুরুত্বপূর্ণ, কারণ সেটা না হলে এই আমার চোখটা সরাসরি এই কুমিরের ছাড় মুখের কাছে যেত না, চোখটা এদিক ওদিক যেত। দুদিকে এখানে অস্পষ্টতাটা ব্যবহার করেছেন, অন্য জায়গায় স্পষ্টতাটা ব্যবহার করেছেন। আলোকচিত্রে এই জিনিসগুলি জানা দরকার। আবার আমরা আরো কিছু ছবি দেখি, চলে। এটা একটা অস্ট্রিচের ছবি। তো অস্ট্রিচের দিনের বেলায় তো আমরা দেখি, হ্যাঁ, স্বাভাবিকভাবে দেখি, কিন্তু রাতের বেলায় এরকম করে, এমনকি এটা দেখে মনে হয় যেন স্টুডিওতে তোলা, এবং অনেক পরিকল্পনা নিয়ে আগের থেকে কিন্তু এই ধরনের জিনিসের জন্য প্রস্তুতি নিতে হয়, ঠিক কিভাবে কখন যাবে কি যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে ট্রিগার বলে যে এমন জায়গায় ফ্ল্যাশ রেখে দিতে হয় যেখানে আপনি হয়তো থাকতেও পারবেন না, কিন্তু ওখান দিয়ে যখন হেঁটে যাবে তখন যান্ত্রিকভাবেই আলোটা জ্বলে উঠবে, ছবিটা উঠবে। আবার এটাও ঠিক, এগুলি করতে গিয়ে আপনি আবার তাদের ভয়ও দিতে পারেন না, কারণ আসলে জগৎটা তো তাদের, আমরা ছবি তুলতে যাচ্ছি, তার সেটা করতে গিয়ে সে যদি ভয় পায়, তার যদি ক্ষতি হয়, সেটাও যেন না হয় সেটা দেখতে হয়। এখানে এই ধরনের জিনিস, এটা অবশ্য বিদেশে তোলা, যদিও আমাদের দেশে তোলা তেমন কঠিন না, অনেক সুযোগ পাওয়া যায়, কিন্তু এগুলি খুঁজতে হয়। এইটা ওই যে তারার জিনিসটা দেখালাম, এটা সেটার সাথে সম্পৃক্ত এক অর্থে, কারণ আমরা এতক্ষণ যা বলেছি তা কিন্তু পৃথিবীর কথা বলেছি, পৃথিবীর বাইরেও তো একটা জগৎ রয়েছে, হ্যাঁ, সেটাও কিন্তু প্রকৃতির ছবি যারা তোলে তারা তুলতে পারে। তারার ছবি তোলা, সূর্যের ছবি তোলা, গ্রহণের ছবি তোলা, বা বিভিন্ন সময়ে আকাশে যেই জিনিসগুলি ঘটে, কমেট আসছে, মিটার আসছে, সেগুলির ছবি তোলা। এই জিনিসটা, এটা নর্দার্ন লাইটস বলে। এটা একটা বিশেষ সময়ে কিছু কিছু জায়গায় একেবারে
নর্থ পোলের ওখানে, নরওয়েতে, সুইডেনে, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির কিছু একেবারে উত্তরের দিকে এইগুলি দেখা যায়। সূর্য একটা সময় এক ধরনের রশ্মি দেয় যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু ওই রশ্মি আমাদের বায়ুমণ্ডলীকে এমন ভাবে প্রভাবিত করে যে তখন বিদ্যুতের কারণে এই জিনিসগুলি হয়। অদ্ভুত একটা জিনিস, কিন্তু এটা সবসময় পাওয়া যায় না। বছরের বিশেষ একটা সময়ে বিশেষ একটা জায়গায় এটা পাওয়া যায়, কিন্তু দেখতে পারলে একেবারে অসাধারণ একটা জিনিস। এই প্রকৃতির এই লীলা, এটা খুঁজে পাওয়া, দেখা এবং ধরে রাখতে পারা এত বিশাল জিনিস। আবার এইটা আপনি যে ওই যে গল্পের কথা বললেন, এইটা দুটো ওরাংওটাং, সেদিক থেকে ছবিটা মজা দেখতে, কিন্তু এর সাথে একটা গল্প রয়েছে যে এই ওরাংওটাংকে দুটির মা মারা গেছে। এবং তখন যারা এদের দেখতো তারা এগুলিকে কিভাবে বাঁচিয়ে রাখবে, মা মারা গেছে তাকে কিভাবে খাওয়াবে, কষ্ট পায়, জন্তু জানোয়ারও কষ্ট পায় এবং মা হারানোর ব্যথা তাদের রয়েছে। সেই জায়গায় অনেক এদের সাথে বন্ধুত্ব করে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে তারা আবার খেলা শুরু করে এবং সেই মুহূর্তটাই এই আলোকচিত্র ধরে রেখেছে। এখানেও তো সময়ের ব্যাপারটা চলে আসে, যে সময়ের জন্য অপেক্ষা, এটাও তো আমার মনে হয় যে এই নেচার ফটোগ্রাফির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদম সময়ের জন্য, এটা একটু সময় লাগবে আসতে, একদম ঠিক কথা। সময়ের জন্য অপেক্ষা, শুধু তাই না, বোঝা যে আমি একটা প্রকৃতির যদি ছবি তুলি তাহলে প্রকৃতিকে জানা বোঝারও একটা ব্যাপার রয়েছে। আমি এই ছবিটা যাওয়ার আগে এই কথার সূত্র ধরে আরেকটা জিনিস বলি। আমরা প্রকৃতিকে কতটা গুরুত্ব দেই সেটাও কিন্তু ভাববার বিষয়। আমরা তো অনেকভাবে পরিবেশ নষ্ট করি, আমরা এক সময় যা ছিল সেগুলি নেই। এখন শহরের মধ্যে তো গাছগাছড়া নেই, আমরা বিল্ডিং বানাতে বানাতে সব গ্রাস করে ফেলেছি। লেক মানে জলাশয় যেগুলি ছিল সেগুলিও নেই। শুধু তাই না, প্রকৃতির যে প্রয়োজন সেই জিনিসটাও কিন্তু আমরা সবসময় বুঝি না বলেই এগুলি করি, না হলে আমরা এটা করতাম না। এবং কিছু কিছু দেশ কিন্তু প্রকৃতির ক্ষেত্রে ভিন্ন আইন তৈরি করেছে। ইকুয়েডর, তারা নেচারকে, প্রকৃতিকে অধিকার দেয় এবং মানুষের যেমন অধিকার রয়েছে প্রকৃতির সেরকম অধিকার রয়েছে, এবং আপনি প্রকৃতির প্রতি অন্যায় করলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব, কারণ প্রকৃতির ওই অধিকারকে আপনি খর্ব করছেন। মানুষের অধিকার নিয়ে যেমন আমরা আলাপ করি, শিশু অধিকার, নারী অধিকার নিয়ে বলি, তারা প্রকৃতির অধিকার নিয়ে সেটা করেছে। এমনকি নামিবিয়াতে, সেখানেও তারা অনেক পরিবর্তন এনে তাদের সংবিধানে মানে প্রকৃতির জন্য বিশেষ জায়গা দিয়েছে, যাতে প্রকৃতিকে ওইভাবে সংরক্ষণ করা হয় এবং প্রত্যেক নাগরিকের সেরকম দায়িত্ব রয়েছে, আইনগতভাবে তার সেই জিনিসগুলি মনে রাখা আছে। এইটাও ওই গল্পের সাথে বলছিলেন। আমাদের হাতে আর 4-5 মিনিট সময় আছে, আমরা দ্রুত কিছু ছবি দেখে নিব। চল, এইটা একটু ছোট্ট করে বলি। এখানেও যে শীতকালে একটা সময় যায়, এই যখন এই বরফটা শক্ত না হলে বরফের উপর হেঁটে যাওয়া যায় না, এবং পোলার বেয়ারগুলি কিন্তু খুব ওজন তাদের, কাজে সাধারণত ওদের বসে থাকতে হয় এবং একটা লম্বা সময় বসে থাকতে হয়। তার মধ্যেও ওরা খেলে এবং খেলাটা তাদের দরকার। এখানে খিদা আছে, কাজে অধিকাংশ ক্ষেত্রে চুপ করে বসে থাকে, কারণ তাদের ওই সঞ্চয় করার দরকার, তাদের খাদ্য সঞ্চয় ব্যাপার রয়েছে। তার মধ্যেও থেকে থেকে খেলে এবং খেলাটা তাদের শিকারের একটা অংশ। আর এই ফুলটা দেখে বোঝা যাচ্ছে না, একটু পরে হয়তো স্পষ্ট হবে। হ্যাঁ, এই ফুলটা একদমই সময় না, আমরা শুধু এই ছবিটা কথা বলে শেষ করব। এই ফুলটা কত বড় বলেন তো দেখি, কি মনে হয়? অনেক বড়ই মনে হচ্ছে। ভালোই বলেছেন, আপনি উত্তরগুলি পেয়ে গেছেন। এটা একটা ট্রাকের টায়ারের মতন, বিশাল একটা জিনিস, বেশ কয়েক ফুট একটা ফুল, এবং দেখতে সুন্দর হলেও দুর্গন্ধ। হ্যাঁ, এবং অল্পক্ষণের জন্য ফোটে, জঙ্গলের ভেতরে পাওয়া যায় না, অল্পক্ষণের জন্য ফোটে। এবং এই আলোকচিত্রী কি করেছিলেন, এই ফুলের ভেতরে আলো দিয়েছেন, আর্টিফিশিয়ালি লাইট দিয়ে সবকিছু সেট করেছেন। ওই অল্প সময়ের মধ্যে যতক্ষণ ফোটে
তার মধ্যে এক্সপোজার দিয়ে লাইট দিয়ে ছবি তুলে আবার তার লাইটগুলি বের করে নিয়ে আসতে হয়েছে, কারণ ছবি ফুলটা আবার বন্ধ হয়ে যায় এবং অল্পক্ষণের জন্যই থাকে। তো আবার ওই জায়গাগুলি বলছি, প্রকৃতির কাজ করতে গেলে প্রকৃতিকে জানতে হয়, বুঝতে হয়, ভালোবাসতে হয়, সেটা কেউ কেউ পারে, সময়ের জন্য অপেক্ষাও করতে হয়। আমরা অনেক কিছু জেনে নিলাম নেচার ফটোগ্রাফি নিয়ে। আগামী ক্লাসগুলোতে হয়তো ফাঁকে ফাঁকে আমরা এই বিষয়ে আলাপ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আশা করি। দূরপাঠের শিক্ষার্থীরা, দূরপাঠ প্রচারিত হয় প্রতি সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় এবং তা পুনঃপ্রচার করা হয় পরদিন সকাল 5:30। দূরপাঠে আপনাদের যে কোনো মতামত জানিয়ে আমাদেরকে চিঠি লিখুন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা প্রযোজক দূরপাঠ, দেশ টিভি, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, 42 শহীদ সাংবাদিক সেলিনা পারভিন সড়ক, মালিবাগ, ঢাকা 1217। ইমেইল durpat@desh.tv। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর আপনার অষ্টপ্রহরীর সঙ্গী দেশ টিভির সাথেই থাকুন।